বাংলাদেশের পার্লামেন্টের স্পিকার মেজর হাফিজউদ্দিন, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আর কি। তো উনি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন এবং চিন্তা করলাম যে এটাই তো ভিডিও বানানোর একটা দুর্দান্ত কন্টেন্ট হতে পারে। উনি কি বলছেন? উনি বলছেন যে ভারতে হিন্দুত্ববাদ বিজেপিকে মোকাবেলা করার জন্য বিজেপি যে লোকটা লিখছে দেখছেন, এ হলো বাংলাদেশের মানুষের পরিস্থিতি। ঠিক মতো লিখতেও পারে না। তো যাক, যেটা বলছে এখানে আর কি, ভারতে হিন্দুত্ববাদ বিজেপিকে মোকাবেলা করার জন্য সামনে বাংলাদেশের জনগণ ইসলামী দল জামায়াতকে ক্ষমতায় আনতে বাধ্য হবে বললেন স্পিকার মেজর হাফিজউদ্দিন। আচ্ছা, হ্যাঁ, ঘটনা তো সত্য। আমরা তো চিন্তা করছিলাম যে এইবার যে 12 ফেব্রুয়ারি বাংলাদেশে যে ইলেকশন হলো, আমরা তো তখনই ভাবেছিলাম যে বাংলাদেশে ইসলামের যে জোয়ার বসছে, বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মোন্মাদ হয়ে গেছে, মেবি এট দিস টাইম দে আর গোনা টু দ্য পাওয়ার বাংলাদেশ অ্যান্ড দে আর গোয়িং টু ফর্ম দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। আমরা তো সেটাই ভাবছিলাম। মধ্য থেকে এমন কি ঘটনা ঘটলো, মানে মিরাকুলাস সামথিং হ্যাপেন্ড। বিএনপি ক্ষমতায় চলে আসলো। আমরা কিন্তু এটাতে একটু আশ্চর্য হয়েছিলাম, যাক চলে আসছে, শোকে কোনো সমস্যা নাই। তো এর পর এই যে ভারতে এই যে ভারতের এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গে, সেখানে এই যে বিজেপি ক্ষমতায় চলে আসছে। তো এই জিনিসটা বাংলাদেশের ওপরে খুব ভালো মতো প্রভাব ফেলছে। দেখলাম যে ভারতের লোকজন যতটা না এটা নিয়ে তাড়িত, মানে পশ্চিমবঙ্গের লোকজনই, তারা যতটা না এটা নিয়ে চর্চা করছে বা এটা নিয়ে যতটা না উদ্বেগ প্রকাশ করেছে, তা থেকে অনেক বেশি উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশের তৌহিদি জনতা। বাংলাদেশের লোকজন খালি উদ্বেগ প্রকাশ করছে তাই না, বট বাহিনী দিয়ে ভুয়া খবর তৈরি করে, ভুয়া খবর মানে যে পশ্চিমবঙ্গে এখন মুসলমানদের ওপরে ওই বিজেপি মানে হিন্দুরা ঝাঁপিয়ে পড়ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, ভাঙচুর করছে, এই ধরনের আলতু ফালতু খবর বাংলাদেশ থেকে প্রচার করছে না। বাস্তবে তো এগুলো কোনো কিছুই ঘটে নেই। দুই একটা জায়গায় হয়তো ঘটছে, কিন্তু সেটা সম্পূর্ণ রাজনৈতিক। কারণ এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানদের কিছু লোকজন এই তৃণমূল কংগ্রেসের লোকজনদের দ্বারা প্রভাবিত হয়ে তারা এমন গুন্ডামি মাস্তানি এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করত এবং একই সঙ্গে হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন করত। তো এখন পট পরিবর্তনের পরে তাদের উপরে যে আঘাতটা হবে, যদি হয় আর কি, সেটা কি ভাই ধর্মীয় কারণে নাকি? না, সেটা তো ভাই তার কর্মকাণ্ডের কারণে। এটা তো কমপ্লিটলি পলিটিক্যাল, রাইট? এখন এই পলিটিক্যাল গণ্ডগোল গ্যাঞ্জামগুলাকেই বাংলাদেশের বট বাহিনী এবং বাংলাদেশের তরফ থেকে, এবং আসলে ওই পুরনো বিভিন্ন ছবি টবি এইগুলো দেখিয়ে তারা কিন্তু প্রচার করছিল, এটা আমরা দেখছি। যাই হোক, এখন মেজর হাফিজউদ্দিন যে গুরুত্বপূর্ণ কথাটা বললেন যে ভারতে যেভাবে বিজেপির উত্থান ঘটছে, তাতে করে বাংলাদেশে এখন এই ইসলামপন্থী দল ক্ষমতায় চলে আসতে পারে। ইটস ওকে, ফাইন। এখন ভারতের লোকজন এখন যদি তারা বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতা আনে বিজেপিকে, তাহলে এখানে বাংলাদেশের তো কিছু করণীয় নেই। আবার অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের পাবলিক যদি মৌলবাদী দল মানে ইসলামপন্থী দল আর কি, জামায়াত ইসলাম, তাকে যদি ভোট দিয়ে বাংলাদেশে ক্ষমতা আনে, তাহলে সেখানে ভারতেরও তো কিছু করার নেই, তাই না? কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায় জানেন? ভারতে বিজেপি ক্ষমতা তো আর আজকে না, তাই না? পশ্চিমবঙ্গে নাহলে কালকে আসলো বিজেপি, বাট 2014 সাল থেকেই তো কন্টিনিউয়াসলি ভারতে বিজেপি ক্ষমতায়। তা আপনারা কি কখনো দেখছেন যে এতে করে ভারতের গণতন্ত্র বিপন্ন হয়ে গেছে? তারা তাদের যে সংবিধান এটা পাল্টে ফেলছে না, কিচ্ছু করেনি। এভরিথিং ইজ কোয়াইট ইনট্যাক্ট, রাইট? অ্যান্ড they didn't make any amendment in their constitution also. They didn't. অর্থাৎ সেই 80 বছর আগে
আম্বেদকর যে সংবিধান লিখে গেছিলেন, যেটা নাকি ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, বাক স্বাধীনতা, যে বিষয়গুলো ছিল মৌলিক যে বিষয়, সেগুলো তো ইন্ট্যাক্টই আছে, তাই না? হ্যাঁ, এখানে কিন্তু ওই এইবার অবশ্য নাই, কিন্তু আগে তো এই বিজেপি এমন সংখ্যাগরিষ্ঠতা পাইছিল, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এই লোকসভায়, যে তারা ইচ্ছা করলেই কিন্তু সংবিধানের কিছু কিছু ধারা চেঞ্জ করে দিতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। অর্থাৎ ভারতে বিজেপি ক্ষমতা আসলে সেখানে গণতন্ত্র কিন্তু বিপন্ন না, সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন, বুদ্ধিস্ট, তারা কিন্তু সবাই সমান অধিকার প্রাপ্ত, নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা কিন্তু সমান অধিকারী ভোগ করে, এবং সেখানে আইন কানুনের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। সেখানে হিন্দুত্ববাদী মানে ওদের সনাতন ধর্মে মনুসংহিতায় কী কী বিধিবিধান আছে সেইগুলা কিন্তু তারা তাদের দেশে চালু করে নেয়। এখানেই বাংলাদেশের মানুষের ভয়ঙ্কর রকমভাবে মূর্খতা, এবং আমি দেখছি কিছু শিক্ষিত লোকজনও এই একই মূর্খতার পরিচয় দেয়। আমি জানি না কী কারণে দেয়। আমি বাংলাদেশের যে সমস্ত কথিত বুদ্ধিজীবী আছে, যারা ভারতের এই বিজেপির উত্থান বা ভারতে বিজেপি ক্ষমতায় যাওয়ার কারণে এই যে বাংলাদেশে ইসলামপন্থী দল ক্ষমতা আসার বিষয়টি সব বলেন, এবং একই সাথে আপনারা এই মানে বাংলাদেশের জামাত ইসলাম আর ভারতের বিজেপি একই রকম বলেন, কি কারণে বলেন? মানে আপনারা এত মানে মানুষকে বিকৃতি কী কারণে করেন? এই যে ভারতে বিজেপি ক্ষমতা আছে, তাই না, 2014 সাল থেকে, তো সেখানে তো গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত, গণতান্ত্রিক মূল্যবোধ সবই ইন্ট্যাক্ট রয়েছে, একটা তো চেঞ্জ হয় নাই। এখন বাংলাদেশে যদি জামাত ইসলাম ক্ষমতায় যেত, এই 12 ফেব্রুয়ারি যে ইলেকশন, তো বাংলাদেশের সংবিধান যেটা নাকি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, বাক স্বাধীনতা সব কিছু লেখা আছে, যদিও সেগুলো চর্চা হয় না বাংলাদেশে, কিন্তু সংবিধানে তো লেখা আছে, তাই না? তো জামাত ইসলাম বাংলাদেশে যদি ক্ষমতায় যায়, ওই সংবিধান তো ওই কলা ছোবড়ার মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে তারা সারিয়া ভিত্তিক ওই আফগানিস্তানে তালেবানরা যে সংবিধান তৈরি করে সেখানে যে তালিবানি শাসন কায়েম করছে না, ওইটাই তো করবে। তাহলে এই ভারতের বিজেপি আর বাংলাদেশের জামাত ইসলাম এক হলো কেমনে? আমি তো এই জিনিসটা বুঝলাম না, এটা এক হলেও কেমন? আপনারা দেখবেন যে বাংলাদেশের যে সমস্ত লোকজন এই রাজনীতি মানে বিশ্লেষণ করে, কথিত বুদ্ধিজীবী, তারা ভারতের বিজেপি আর বাংলাদেশের ওই জামাত ইসলামকে এক গোয়ালের গরু হিসাবে সবসময় ট্রিট করে, কিন্তু বিষয়টা তো তা না, বিষয়টা তো মোটেও তা না। যেখানে বিজেপি সম্পূর্ণ তো ধর্ম নিরপেক্ষ এবং গণতন্ত্রের উপরে ভিত্তি করেই তারা তাদের দলও চালায়, তাদের দেশও চালায়, কিন্তু ইসলামপন্থী লোকজন যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, তাহলে সেখানে কি গণতন্ত্র থাকবে? এমনিতেও গণতন্ত্র বাংলাদেশে প্র্যাকটিস হয় না, ধর্মনিরপেক্ষতা প্র্যাকটিস হয় না, বাট সংবিধানে তো তারপরও লেখা আছে। এখানে তো অতঃপর কী হবে? সংবিধানই ছিঁড়ে খুঁড়ে ফেলে দিয়ে ওখানে আর গণতন্ত্রও থাকবে না, ধর্মনিরপেক্ষতাও থাকবে না, কিচ্ছু থাকবে না। তখন হয়ে যাবে একদলীয় শাসন, তাই না? যেটা নাকি ইরানে আমরা দেখি। ইরানে 1979 সালে যে ইসলামী বিপ্লব ঘটার পরে সেখানে তো একদলীয় শাসন। অনেকে মনে করে যেখানে যে প্রেসিডেন্ট নির্বাচন হয় না, কয়েকজন তো দাঁড়ায়, তো একজন জেতে, তাই না? জি না, আসলে ওরা এক দলেরই লোক। হ্যাঁ, যেটা নাকি ওই 1974 সালে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান যে বানাইছিল না, বাকশাল দল একটাই, বিভিন্ন লোক ওই দলের থেকে দাঁড়াতে পারে। তো অনেকটা বাকশাল স্টাইলে এই ইরানে কিন্তু এই যে শাসন কাজ চলে, আসলে শরিয়া শাসন চলে, তাদের শরিয়া শাসন, এবং সেখানে কিন্তু দল একটাই, ভিন্ন কোনো দল নেই, এবং সেখানে কোনো গণতন্ত্র বা ধর্মনিরপেক্ষতা বলে কোনো কিছু নেই। এবং যে কারণে বস্তুত ওই যে মাসা আমিনী নামে ওই যে একটা মেয়ে, একবার ওই যে চুল দেখা গেল ঠিক মতো, ওই যে মানে হিজাব মাথায় দেয় নাই, নীতি পুলিশ ধরে নিয়ে তাকে রেপ করলো, পিটালো, তারপর হত্যা করলো না। এবং তারপরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নারীরা যখন এসে আন্দোলন সংগ্রাম করলো, শত শত নারীদেরকে কি তারা গুলি দিয়ে হত্যা করছিল, তাই না? করছিল তো। তো বাংলাদেশেও কিন্তু খুব তাই ঘটবে। বাংলাদেশে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, হ্যাঁ, ওরা হয়তো গণতন্ত্রকে ধারণ করে বা গণতন্ত্রের রাস্তাকে ব্যবহার করে তারা হয়তো ক্ষমতায় যাবে, গিয়েই তাদের সর্বপ্রথম কাজ হবে গণতন্ত্রকে কবর দেওয়া, ধর্মনিরপেক্ষতা, বাক স্বাধীনতাকে কবর দেওয়া। সাধারণ মানুষের কোনো স্বাধীনতা থাকবে না। তখন ওই অমুসলিম যারা আছে তারা হবে জিম্মি,
ইসলামী শাসনের অধীনে অমুসলিমরা কিন্তু হবে সেকেন্ড থার্ড ক্লাস নাগরিক, এবং তাদের কিন্তু কোনো নাগরিক অধিকার ওই মুসলমানরা যা ভোগ করবে সেটা কিন্তু থাকবে না। অ্যান্ড দিস ইজ দ্য রিটেন ইন ইসলাম অ্যান্ড দিস ইজ দ্য ডক্ট্রিন অফ শারিয়া। এটাই তো। তাহলে যেখানে জামাত ইসলাম ক্ষমতা আসলে দেশ হয়ে যাবে সম্পূর্ণ তো ইসলাম মানে শরিয়া ভিত্তিক দেশ, তালিবানি আফগানের মতো, যেখানে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাক স্বাধীনতার এগুলো কোনো কিছুই থাকবে না, যেখানে নারীদেরকে থাকতে হবে ঘরে, কারণ তাদের কাজ তো ঘরে স্বামীর মনোরঞ্জন করা, তাই না? তারা তো বাইরে এসে কাজকামও করতে পারবে না, এবং তাদের কিন্তু কোনো ভোটাধিকারও থাকবে না, কারণ তারা হলো অর্ধ মানুষ। ওই যে সূরা বাক্কার আর 282 নম্বর আয়াতে আছে না, যদি চুক্তিপত্র করতে চাও তাহলে দুইজন পুরুষকে দিয়ে স্বাক্ষর করা, মানে সাক্ষী রাখো। যদি দুইজন পুরুষ না পাও তাহলে একজন পুরুষ এবং দুইজন নারী তাদেরকে সাক্ষী রাখো, কারণ নারীরা হলো তাদের স্মরণশক্তি কম, আর হলো কি তাদের বুদ্ধিশুদ্ধি কম। দ্যাট মিনস ওয়ান উইমেন ইজ ইকুয়াল টু হাফ এ ম্যান, অর ওয়ান ফিমেল ইজ ইকুয়াল টু হাফ এ মেল। অর্থাৎ নারীরা পূর্ণাঙ্গ মানুষই না। দ্যাটস হোয়াই দে ডোন্ট হ্যাভ এনি ভোটিং রাইটস অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যান্ড দে কান্ট কাস্ট দেয়ার ভোট এনিমোর। বাংলাদেশে ইসলামী শাসন চালু হলে দে শুড বি ইনসাইড দেয়ার হোম অলওয়েজ, and their main purpose will be to satisfy their husbands, and that's all, and to give birth kids, right, and bring up their kids. That will be their only duty, that will be their only responsibility. ওই যে এখন ওই যে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তারপরে জামাত ইসলামের জন্য কত নারী আছে, তাই না? ওই যে বাইরে বাইরে ঘোরে না, জামাত ইসলাম ক্ষমতায় নাই বলেই কিন্তু বাইরে বাইরে ঘুরতে পারে, আবার চাকরি বাকরিও করে অনেকে। অনেক অফিসে, মানে আমাদের বাংলাদেশে সচিবালয়ে অনেক মানে অতিরিক্ত সচিব, তারপরে যুগ্ম সচিব, ডেপুটি সেক্রেটারি, এরকম অনেক আছে নারী। প্রচণ্ড ভয়ঙ্কর রকমভাবে ধর্মোন্মাদ এবং বোরখা মুড়ি দিয়ে তারা চলে। তারা কোশ্চিনকালেও কল্পনা করতে পারে না যে বাংলাদেশে ইসলামী শাসন চালু হলে পরের দিন ওই তাদের অফিস থেকে পাশা লাথি দিয়ে ওখান থেকে বের করে দেওয়া হবে। এটা তারা কল্পনাই করতে পারে না। সুতরাং এই মেজর হাফিজউদ্দিন যে বলছে যে ভারতে বিজেপির উত্থান যেহেতু হচ্ছে, অর্থাৎ বাংলাদেশেও ধর্মীয় মানে ইসলামী দলগুলো ক্ষমতায় চলে আসবে, হ্যাঁ আসবে, আসলে আসতে পারে, কিন্তু তাই বলে বিজেপি আর ওই জামাত ইসলাম যে এক জিনিস না। আর কত বুঝাতে হবে বলেন? ধন্যবাদ।